আজকে জনগণের সঙ্গে প্রতারণা করছেন, জনগণকে ভুল বোঝাচ্ছেন, জনগণের দৃষ্টি বিভ্রান্ত করবার জন্য বিভিন্ন দিকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছেন। এখন চীনের পেছনে পেছনে ঘুরিয়ে বলছে চীন আমাদের সবচেয়ে বড় বন্ধু। আজকের পত্রিকাতেও আছে, বলছে চীন সবচেয়ে বড় বন্ধু, তারা আমাদের বিপদের দিনে তারা আমাদেরকে সাহায্য করেছে। তো তখন কোথায় ছিলেন, কোথায় গেলেন আপনারা? তখন তো আপনার চীন বা রাশিয়ার সঙ্গে কথাও বলেননি, ফেরত দিয়ে দিয়েছিলেন। করোনার টিকা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো, কমিশন তৈরি খাওয়া, যে কারণে টিকার টোটাল একটা মিসম্যানেজমেন্ট করে ফেলেছে। এইটা মেস। এই সরকার সব জায়গায় ব্যর্থ। কোথায় তাকে আপনি সফল বলবেন? একমাত্র চুরি ছাড়া, দুর্নীতি ছাড়া, ডাকাতি ছাড়া কোথাও সফল না। সে কোথাও সফল না, আপনি খুঁজে দেখাতে পারবেন না। পৃথিবীতে স্বৈরাচার বা ফ্যাসিবাদ কখনোই চিরস্থায়ী হয় না, তার পতন অবশ্যই হয়। বাংলাদেশের মানুষ সারা জীবন লড়াই করেছে, সংগ্রাম করেছে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি অধিকার সেটাকে আদায় করে নিয়েছে। যে এখনই এই মুহূর্তে এই ব্যর্থ সরকারের, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। গাজী রুহুল আমিন সাহেবকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে তাকে প্রায় 10 মাস আটক করে রাখা হয়েছে। আমি যখনই ডাক পেয়েছি গাজী ভাইয়ের মুক্তির ব্যাপারে কথা বলার জন্য, আমি তখনই আসার চেষ্টা করেছি। কারণ গাজী সাহেব শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না, তিনি একজন স্বাধীন চেতা দেশপ্রেমিক মানুষ ছিলেন। সত্য কথা বলতেন, সোচ্চার হতেন এবং বড় গলায় কথা বলতেন, যেটা এরা সহ্য করতে পারেনি, যে কারণে তাকে আজকে একটি মিথ্যা মামলায় জড়িত করে দীর্ঘ 10 মাস আটক করে রেখেছে। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ তারা প্রায় সবগুলো দিক আলোচনা করেছেন। যে আইনে তাকে আটক করেছে সে আইনটি সম্পূর্ণভাবে একটা নিবর্তনমূলক আইন, একটা গণবিরোধী আইন, মুক্ত সাংবাদিকতার বিরোধী একটি আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং সেই সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার মামলাও তারা দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতা বলতে কি বোঝায়? আসলে এই জায়গাগুলো নিয়ে এখন আর প্রশ্ন করেও আমাদের কোনো লাভ হয় না, এই জন্য যে কেউ কোনো এটা নিয়ে কথাও বলে না। আসলে ফ্যাসিবাদের চরিত্রটাই হচ্ছে তাই। ফ্যাসিবাদ একটা সামগ্রিক একটা ভীতির, একটা ত্রাসের একটা আবহ সৃষ্টি করে। এবং যে কথাগুলো এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও বলেছেন, যে তারা নিজেরাই এখন নিজেদেরকে সেন্সর করে না, কোনটা লেখা যাবে, কোনটা লেখা উচিত হবে, কোনটা লেখা উচিত হবে না। এই শব্দটা লিখলে আমি জেলে যাব কিনা, এই শব্দটা লিখলে আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়বো কিনা, এটা তাদেরকেও চিন্তা করতে হয়। কারণ এই আবহ তৈরি হয়ে গেছে। আজকে দেখুন না, এটা বুঝবেন যে গাজী ভাইকে যেভাবে যে মামলায় দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছেন, সংগ্রাম পত্রিকা রিটারকে দীর্ঘকাল বয়স্ক মানুষ, তাকে আটক করে রাখা হলো। আমি জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এখন প্রায় 700-র ওপরে আপনার, আমি দুঃখিত, 4,500 মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে। এবং সামগ্রিকভাবে আপনারা তো সবাই জানেন যে এই দেশে যারা গণতন্ত্রের জন্য কথা বলছে, গণতন্ত্রের পক্ষে কথা বলছে, অথবা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদের বিএনপির আপনার 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা, 35 লক্ষ, এবং ওয়ার্ডের একজন আপনার কর্মীও বাদ যায় না। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের ঢাকা সিটির নতুন 2টো কমিটির গঠন করা হয়েছে, আহ্বায়ক কমিটি। তো তারা আমাদের যে প্রচলিত যে একটা আপনার কনভেনশন অনুযায়ী তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাজারে তারা জিয়ারত করার জন্য তারা যাবেন। তো স্বাভাবিকভাবে নতুন কমিটি হয়েছে, উদ্দীপনা বেশি ছিল, উৎসাহ বেশি ছিল, আপনার প্রায় 1,015 মানুষ হয়ে গেছে, টনক নড়ে গেছে। সরকারের পুলিশ বাহিনীর যে এত মানুষ যদি ভেতরে ঢোকে আর একসাথে যদি 15,000 মানুষের একটা, তাহলে সরকার আপনার চিন্তিত হয়ে পড়েছে।
আসলে পায়ের নিচে মাটি নেই, কথাগুলো অনেকেই বলেছেন। তো পায়ের নিচে মাটি না থেকে ভয়টা হয়। একটা অত্যন্ত আপনার একেবারে নির্ভেজা, মানে কি বলবো, নিরামিষ একটা প্রোগ্রাম, যে মাজারে গিয়ে আপনার জিয়ারত করবে, সেই প্রোগ্রামও তারা সহ্য করতে পারে না। তারা একেবারে অন্যায়ভাবে বিনা উস্কানিতে বেধড়ক লাঠি পিটিয়েছে, 187 রাউন্ড গুলি করেছে, এবং আমাদের আপনার আব্দুল সালাম, আমানুল্লাহ আমান, আমাদের আপনার যে আমিনুল হক সহ প্রায় 100 থেকে 100 নেতাকর্মী সেদিন গুলিবিদ্ধ হয়েছে। কোনো কারণ নেই, কোনো উস্কানি দেওয়া হয়নি, কিছুই না। কেন? বাস তাদের হুকুম, ইচ্ছা যে তারা ঢুকতে দেবে না, এবং ওখানে তারা মার দিয়েছে। এটা একটা ঘটনা। এই গত 14 বছর ধরে আমরা এই ঘটনাগুলি দেখছি। কিন্তু আমরা একটা রাস্তায় যে প্রেস ক্লাব বাইরে গিয়ে একটা দাঁড়াবো, সে দাঁড়াতে দেবে না। আমরা আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলবো, একটু প্রতিবাদ করবো, সেটাও করতে দেবে না। অর্থাৎ যখন এত জনগণের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় একটা সরকার, যখন জনগণের কাছে তার কোনো অস্তিত্বই থাকে না, তখন সেই শক্তি দিয়ে, ব্রুট পাওয়ার দিয়ে সে ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বশেষ চেষ্টা করতে থাকে। এবং তখন বিভিন্ন রকম আইন তৈরি করে, তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি আইন একটা আছে। সংবিধানের কথা অনেকে বলেছেন, কিসের সংবিধান? ওনারা যা মুখে বলেন সেটাই তো সংবিধান। তাই করে দিয়েছেন তখন অবস্থাটাকে। আপনার বলেন বিচার বিভাগ, কার কাছে বিচার চাইবেন? বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই এখন। বিচার বিভাগ পুরোপুরি দলীয়করণ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লোয়ার কোর্টে 7 বছর সাজা দিল, হাইকোর্টে গিয়ে 10 বছর করে দিল। কার কাছে যাবেন? এবং যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলায় যে কথা বলা হয়েছে 2,33,00,000 টাকা, সেটা এখন 8 কোটি টাকা হয়েছে ওই ব্যাংকে। অথচ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আপনার সেই দুর্নীতির অভিযোগ নিয়ে আসা হয়েছে। এটা আপনার এখন এই প্রশ্নগুলো করে কোনো লাভ নেই। আমরা বহুবার বলেছি, বারবার বলছি, আমরা গত 14 বছর ধরে আপনার সংগ্রাম করছি, লড়াই করছি। এবার একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে একটা অভ্যুত্থান, জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের হাতে অস্ত্র নেই, আমরা অস্ত্রবাজ নেই, আমরা সশস্ত্র সংগ্রাম বিশ্বাস করি না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় অর্জন করতে চাই, এটা হচ্ছে মূল কথা। গাজী রুহুল আমিন আজকে সেই সংগ্রামটাই করছেন, লড়াইটা করছেন। তিনি কোনো বন্দুক পিস্তল ধরেননি, তিনি হয়তো কথা বলেছেন, লিখেছেন, তার মধ্যেও কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহিতা ছিল না। একজন মুক্তিযোদ্ধা কোন রাষ্ট্রদ্রোহী হতে পারে না। দেশের সরকারের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। এরা রাষ্ট্র আর সরকারকে এক করে ফেলেছে এবং সবকিছুকেই দলীয়করণ করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি দল, যে দলটি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, জন্ম থেকেই করেনি। আমি এক এক করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে পারি। এই আওয়ামী লীগই সেই দল যারা 1975 সালে একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে। এই পত্রিকা সব বন্ধ করে দিয়েছিল। আজকে আমাদের সাংবাদিক ভাইরা আছেন এখানে, আমার দুঃখ হয়, কষ্ট হয় যে এই সংবাদ বাহিনী, সংবাদ কর্মী বা সংবাদপত্রের যারা মালিক, তাদের একটা বিরাট অংশ আজকে উচ্ছিষ্ট বই হয়ে গেছে। তারা সরকারের একটু মানে সুন্দর দৃষ্টি দেখলে, সরকারের একটু আপনার আশ্রয় প্রশ্রয় পাওয়ার জন্য মরিয়া হয়ে চাটুকারিতা করছে, যার ফলে আজকে কিন্তু আপনার একটা ভিন্নভাবে একটা সংবাদ মাধ্যম তৈরি হয়ে গেছে বাংলাদেশে। আপনি ইলেকট্রনিক মিডিয়াগুলোকে দেখুন কি অবস্থা তৈরি হয়েছে, আপনি প্রিন্টিং মিডিয়াগুলোকে দেখুন কি অবস্থায় তৈরি হয়েছে। একটা দুইটা পত্রিকা, এবং যারা আগে একটু লিখতেন তারা এখন আর লিখতে সাহস করেন না, এখন আর লিখতে সাহস করছেন না। আমি তাদেরকে দোষারোপ করি না, মানে বলছি দেশের এই অবস্থা তৈরি হয়েছে এই সরকার, যারা জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা আজকে সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আজকে এই দেশকে সত্যিকার অর্থেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। প্রকৃতপক্ষে একটা তাবেদার রাষ্ট্র হয়ে গেছে এটা। প্রকৃতপক্ষে এই সরকার একটা পুতুল সরকার, যার ফলে আজকে এই দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। গাজী রুহুল আমিনের মতো একজন বিজ্ঞ সাংবাদিক, একজন দেশপ্রেমিক, তাকে আজকে জেলে 10 বছর জেলে আটক থাকতে হয়।
প্রিয় বন্ধুগণ, সহকর্মীগণ, আমি বক্তব্য একটু দীর্ঘ করব না। এই সরকার সব জায়গায় ব্যর্থ। কোথায় তাকে আপনি সফল বলবেন? একমাত্র চুরি ছাড়া, দুর্নীতি ছাড়া, ডাকাতি ছাড়া কোথাও সফল না, সে কোথাও সফল না। আপনি খুঁজে দেখাতে পারবেন না। করোনা, আমরা বারবার করে করোনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে একটা গরিব মানুষ যারা যারা দিন আনে দিন খায়, যারা শ্রমিক, যারা দিনমজুর, যারা আপনার ঘরের কাজ করে, তাদের তো একদিন না খেলতে পেলে তো তাদের আপনার বাঁচবে না, তার পরিবার পরিজনকে খাওয়াতে হয়। তো তাদেরকে যদি তুমি টাকা পয়সা না দাও, তাদের যদি খাদ্য নিরাপত্তা না দাও, তাহলে লকডাউন তো কখনোই সফল হবে না। এই অপরিকল্পিত লকডাউন, কি কঠোর লকডাউন, আরো কঠোর লকডাউন, এই যে কঠোর কঠোর করলো, তবে দেখা যায় কোনো লকডাউন কেউ মানেই না। মানবে করতে, আমি খেতে পাই না, আমার খাওয়ার জোগাড় করতে হবে। আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা শ্রমিক ভাইকে দেখলাম আপনার টেলিভিশনে বলছে যে রে ভাই, আমি একদিন যদি আয় না করি, আমার তো বউ বাচ্চারা সব না খেয়ে থাকবে একদিন, ওয়ান ডে। তা আপনি আমাকে দিনের পর দিন না খাইয়ে রাখবেন, আমি কি করে থাকবো? আমাকে আসতেই হবে বাইরে। এই জিনিসটা আমরা বোঝাতে পারিনি। আমরা বলেছিলাম যে প্রত্যেকজন এই ধরনের মানুষকে 3 মাসের জন্য 15,000 টাকা দেওয়া হোক। আমরা একটা প্যাকেজ প্রণোদনা দিয়েছিলাম। এবং যারা ইনফর্মাল সেক্টরে যারা আছে আপনার, অর্থাৎ যে হকার, যারা আপনার রাস্তা ধারে হকার করে, যারা আপনার ছোট ছোট ব্যবসা করে, এদের ছোট পুঁজি নিয়ে করে, তাদের জন্য প্রণোদনা দেওয়া হোক। একই সঙ্গে গার্মেন্টসদেরকে দেওয়া উচিত, কারণ গার্মেন্টসের ফ্যাক্টরিতে যে আপনার শ্রমিকরা কাজ করে, তাদেরকে বেতন দিতে হবে। এগুলো আমরা দিয়েছিলাম। তারপরে লকডাউন দেন, কিন্তু সেই লকডাউন তারা শোনেনি। এখন কি করেছে? এখন তো আপনার খুললে আম সব করে দিয়েছে, আর পারছে না কোনো মতেই এটাকে নিয়ন্ত্রণে রাখতে, করে দাও, যা আবার হবে, তাই করে দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে এই সরকার ব্যর্থ হয়েছে। করোনার টিকা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো, কমিশন তৈরি খাওয়া, যে কারণে টিকার টোটাল একটা মিসম্যানেজমেন্ট করে ফেলেছে। এটা মেস। আপনি দেখেন যে তাদের লোক সালমান রহমান সাহেবকে, তাদেরকে দায়িত্ব দিল যে সে টিকা আনবে ইন্ডিয়া থেকে, ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউট থেকে। 3 কোটি টাকা অ্যাডভান্স দিল সরকার, অ্যাডভান্স 3 কোটি টিকার দাম। দেখা গেল 1,10,00,000 না 20 লক্ষ এসছে, আর টিকা নাই। বলে দিল যে আমরা আর টিকা দিতে পারবো না। ফলে কি হয়েছে, এর আগে চীন রাশিয়া এসেছিল টিকা দিতে, তারা টিকা নিতে পারবে, তখন ফেরত দিয়ে দিয়েছে। এখন চীনের পেছনে পেছনে ঘুরিয়ে বলছে চীন আমাদের সবচেয়ে বড় বন্ধু। আজকের পত্রিকাতে আছে, বলছে চীন সবচেয়ে বড় বন্ধু, তারা আমাদের বিপদের দিনে তারা আমাদেরকে সাহায্য করেছে। তো তখন কোথায় ছিলেন? কোথায় গেলেন আপনারা? তখন তো আপনার চীন বা রাশিয়ার সঙ্গে কথাও বলেননি, ফেরত দিয়ে দিয়েছিলেন। আজকে জনগণের সঙ্গে প্রতারণা করছেন, জনগণকে ভুল বোঝাচ্ছেন, জনগণের দৃষ্টি বিভ্রান্ত করবার জন্য বিভিন্ন দিকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছেন। কিন্তু মানুষ দেখছেন তো, পৃথিবীতে কখনোই চিরস্থায়ীভাবে কেউ টিকে থাকতে পারে না। পৃথিবীতে স্বৈরাচার বা ফ্যাসিবাদ কখনোই চিরস্থায়ী হয় না, তার পতন অবশ্যই হয়। বাংলাদেশের মানুষ সারা জীবন লড়াই করেছে, সংগ্রাম করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি অধিকার সেটাকে আদায় করে নিয়েছে। আমরা একটা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ 1971 সালে, এবং সেদিন আমাদের যে স্বপ্ন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে একটা মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এখানে প্রতিষ্ঠা করব, একটা সমাজ ব্যবস্থা তৈরি করব, এরা সেটাকে ধ্বংস করে দিয়েছে। একের পর এক তাদের এই স্বৈরাচারী শাসন এবং তাদের সম্পূর্ণভাবে দলীয়করণ আজকে দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করেছে। তাই বন্ধুগণ, আজকে গাজী ভাইয়ের এই মুক্তির দাবিকে আরো সোচ্চার করতে হবে। এবং আমাদের একজন এখানে প্রস্তাব দিয়েছেন, যেটা তরল ভাইও বলেছেন, যে আমার মনে হয় সারা দেশে থেকে এখানে আপনার কনভেনশন করা দরকার সাংবাদিক ভাইদের, এবং সেই কনভেনশনের মধ্য দিয়ে দাবি তোলা দরকার গাজী গোলাম ভাইয়ের, গাজী ভাইয়ের মুক্তির জন্য আপনার সেই দাবিটা তোলা দরকার। আরেকটি কথা বলে শেষ করতে চাই, যে তরুণ সমাজ তাদের এগিয়ে আসতে হবে। আজকেও আছে একটা পত্রিকায়, আমাদের একটা অত্যন্ত আপনার মানে অত্যন্ত আপনার দৈনিক পত্রিকা, সেখানেও এসছে এই বিষয়টা বড় করে এসছে যে তরুণ সমাজকে সামনে এগিয়ে আসতে হবে। তরুণরা কেন যায় না রাজনীতি থেকে পেছনে চলে যাচ্ছে।
অ্যাপাথেটিক টু পলিটিক্স, এটাকে দূর করে তরুণদেরকে সামনে আসতে হবে, যুবকদেরকে সামনে আসতে হবে। বাংলাদেশের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন থেকে কিন্তু আপনার সমস্ত সূচনা হয়। সেই জায়গাতে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে, সেই শূন্যতা আমাদেরকে পূরণ করতে হবে। আসুন আমরা গাজী ভাইয়ের মুক্তির আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করে তুলি। শুধু গাজী ভাই নয়, আজকে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য আমরা আন্দোলন করি। আমরা যে সমস্ত নিবর্তনমূলক আইন আছে সেই আইনগুলোকে বাতিল করার জন্য আন্দোলন। সবচেয়ে বড় যে দাবিটা আমাদের তোলা দরকার, সবচেয়ে বড় যে আপনার সোচ্চার হওয়া দরকার, যে এখনই এই মুহূর্তে এই ব্যর্থ সরকারের, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেখুন কিভাবে মানুষকে তারা আপনার গ্রাস করছে। আপনার গত কয়েকদিনের পত্রিকায় দেখেছেন যে আমাদের টেলিফোনগুলোকে হ্যাক করার জন্য ইসরায়েলের একটা হ্যাকিং ডিভাইস তারা বাংলাদেশ ক্রয় করেছে। এটা রীতিমতো রেগুলার ক্রয় করছিল। ইসরায়েল এখন নিজেরাই তারা সেটাকে বিক্রি করা বন্ধ করেছে। এবং এটা কোন কোন দেশগুলোতে বন্ধ হয়েছে? যে সমস্ত দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যে সমস্ত দেশগুলোতে গুম হচ্ছে, যে সমস্ত দেশগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছেন, সেই সমস্ত দেশগুলোতে তারা এখন এই হ্যাকিং এর যে ডিভাইস, যে প্রযুক্তি, সেটা তারা বিক্রয় বন্ধ করে দিচ্ছেন। তার মানে এখন স্বীকৃত হচ্ছে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশ এখন এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে যা মানুষের যে মানবাধিকার তাকে লঙ্ঘন করছে, বেআইনিভাবে মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করছে, গুম করছে, খুন করছে। সুতরাং এটাকে আর কোনো মতেই সে গণতান্ত্রিক দেশের মধ্যে ফেলা যায় না। আজকে আপনারা দেখেছেন মার্কিন সিনেটররা এ নিয়ে আপনার চিঠি দিয়েছে। আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা 64 জনের আপনারা জানতে চেয়েছেন যে এরা কোথায় গুম হয়ে গেছে, এরা কোথায়। সুতরাং আন্তর্জাতিকভাবেও কিন্তু আপনার এখন স্বীকৃত হয়ে গেছে যে বাংলাদেশ বর্তমান যে সরকার আছে সেই সরকার গণতান্ত্রিক সরকার নয়, সেটা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে সেই ধরনের সরকার প্রতিষ্ঠা করা। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি এবং গাজী ভাইয়ের মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই। সবাইকে ধন্যবাদ।